আমি ভেবেছিলাম ওটা একটা ছোট বাচ্চা, তাই পিছু পিছু গিয়েছিলাম, কিন্তু তেঁতুল গাছের নিচে গিয়ে দেখি বাচ্চাটা হঠাৎ চোখের সামনে থেকে উধাও। ঠিক তখনই কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, আর যা দেখলাম সেটা মনে পড়লে আজ রাতে ঘুমাতে পারি না। পুরান ঢাকার একটা মাদ্রাসায় ফজরের পর হঠাৎ করেই ঢুকে পড়ে ধবধবে সাদা একটা সাপ। সব ছাত্র ভয় পেয়ে দূরে সরে দাঁড়ালেও এক দুষ্টু ছেলে সাপটাকে মেরে ফেলে। কিন্তু সেই রাতেই পুরো মাদ্রাসায় নেমে আসে অদ্ভুত অসুস্থতা। আর যে ছেলেটা সাপটাকে মেরেছিল তার শরীর নীল হয়ে যেতে শুরু করে, কারণ পরে জানা যায় ওটা কোনো সাধারণ সাপ ছিল না, সেটা ছিল একটা জিন। হ্যাঁ বন্ধুরা, ঠিক তাই। আজকের এই ঘটনার রহস্যের শেষ পর্যন্ত যেতে কি হয়েছিল সেদিন সঙ্গেই থাকতে হবে। আজকে দুটো ঘটনা একসাথে রেখেছি, সো সঙ্গে থাকুন, আমাদের শুনতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ভিন্ডোজগর 26-এ আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথেই থাকুন। আর চলুন সরাসরি ঘটনায়, বেশি কথা না বাড়িয়ে। পুরান ঢাকার মাদ্রাসার সাদা সাপের রহস্য। এটা পুরান ঢাকার এক সময়ের খুবই বিখ্যাত একটি মাদ্রাসার ঘটনা। ঘটনাটা ফজরের নামাজের পরের। সেদিন ছাত্ররা সবাই ক্লাসে বসেছিল। কেউ কোরআন পড়ছিল, কেউ হুজুরের আসার অপেক্ষা করছিল। চারদিকে তখনও ভোরের শান্ত পরিবেশ। হঠাৎ করেই দরজার দিক থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। সবাই তাকিয়ে দেখে একটা ধবধবে সাদা সাপ ধীরে ধীরে ক্লাসরুমের ভেতরে ঢুকে পড়ছে। সাপটা কিন্তু কোনো আক্রমণ করছিল না, সে চুপচাপ এক জায়গায় ফনা তুলে দাঁড়িয়েছিল আর যেন ছাত্রদের দিকেই তাকিয়েছিল। প্রথমে সাপটাকে দেখে ফেলে আলী ইবনে তালিব নামের এক দুষ্ট ছাত্র। আলী ভয় না পেয়ে উল্টো বলল, এটা ভালো কথা না, হুজুর আসতে দেরি হবে, এর আগেই এটাকে মেরে ফেলতে হবে, না হলে এটা পালিয়ে যাবে, পরে আবার এসে কামড়াবে। কিন্তু অন্য ছাত্ররা রাজি হলো না। তারা দূরে সরে দাঁড়িয়ে বলল, না না, এটা মারিস না, এটা শান্ত আছে, হুজুর আসুক, উনি যা করার করবেন। কিন্তু আলী কারো কথা শুনল না। সে নিজের রেহালটা হাতে নিল, ধীরে ধীরে সাপটার পিছন দিক দিয়ে এগিয়ে গেল। সাপটা তখনও শান্তভাবেই দাঁড়িয়েছিল, একবারও আক্রমণ করার চেষ্টা করল না। হঠাৎ করে আলী দৌড়ে গিয়ে একসাথে 3টা রেহাল দিয়ে সাপটার মাথায় আঘাত করল। মুহূর্তের মধ্যেই সাপটা নিস্তেজ হয়ে গেল। ঠিক তখনই হুজুর ক্লাসে ঢুকলেন। সব কিছু শুনে তিনি খুব রেগে গেলেন। আলীকে বকা দিলেন এবং বললেন, কোনো কিছু না বুঝে কখনো হত্যা করতে নেই। তারপর ক্লাস আবার স্বাভাবিকভাবে শুরু হলো। কিন্তু সেই রাতেই মাদ্রাসায় নেমে এলো এক ভয়ঙ্কর ভয়াবহ ঘটনা। একজন একজন করে সব ছাত্র অদ্ভুতভাবে অসুস্থ হতে শুরু করলো। কারো শরীর কাঁপছে, কারো জ্বর উঠছে, কেউ হঠাৎ অজ্ঞান হয়ে যাচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থা হলো আলীর। তার শরীর নীল হয়ে যেতে শুরু করলো, জ্বর এসে পড়তে লাগলো। দেখে মনে হচ্ছিল যেন সাপের দংশনে আক্রান্ত হয়েছে।
কিন্তু কোথাও কোনো কামড়ের দাগ পাওয়া যাচ্ছিল না। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। কয়েকদিন চিকিৎসা চলল। অন্য ছাত্ররা ধীরে ধীরে সুস্থ হয়ে গেলেও আলীর অবস্থা একটুও ভালো হচ্ছিল না। ডাক্তাররা শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে বলল, ওকে বাড়িতে নিয়ে যান। ঠিক তখনই মাদ্রাসার বড় হুজুর সফর থেকে ফিরে আসলেন। সবকিছু শোনার পর তিনি সরাসরি আলীর বাড়িতে চলে গেলেন। তিনি বললেন, ওকে সেই জায়গায় নিয়ে চলো যেখানে সাপটাকে মারা হয়েছিল। আলীকে নিয়ে যাওয়া হলো সেই ক্লাসরুমে। তারপর বড় হুজুর সেদিন যারা উপস্থিত ছিল সেই সব ছাত্রদের ডেকে একসাথে বসালেন। অন্য সবাইকে বাইরে যেতে বললেন। হুজুর বললেন, আজ এখানে যা ঘটবে কেউ কিন্তু ভয় পাবে না। তোমাদের এই ভাইটা নিজের অজান্তে একটা জিনকে হত্যা করেছে। কথাটা শুনে সবাই কেঁপে উঠল। হুজুর চোখ বন্ধ করে কিছু পড়তে লাগলেন। কিছুক্ষণ পর হঠাৎ ঘরের ভিতরে বাতাস ঠান্ডা হয়ে গেল। জানালাগুলো কাঁপতে শুরু করলো, আর যেন কারো অদৃশ্য উপস্থিতি অনুভব করা যাচ্ছিল। তারপর একটা ভারী কণ্ঠ শোনা গেল, কেন আমাদের একজনকে হত্যা করা হয়েছে? হুজুর শান্ত গলায় বললেন, ছেলেটা জানতো না এটা জিন ছিল, সে ভেবেছিল এটা সাপ। তাহলে এত বড় শাস্তি কেন? কিছুক্ষণ নীরবতার পর সেই কণ্ঠে আবার বলল, সে কি সত্যিই জানতো না? হুজুর তখন ছাত্রদের দিকে তাকিয়ে বললেন, তোমরা বলো, আলী কি জানতো এটা জিন? সব ছাত্র একসাথে বলে উঠল, না, সে জানতো না। ঘরের ভিতরে আবার নীরবতা নেমে এলো। তারপর সেই কণ্ঠ বলল, ঠিক আছে, আল্লাহর হুকুমে ছেলেটা সুস্থ হয়ে যাবে। আমাদের দলের যে জিনটা এসেছিল সে ছিল ছোট। কোরআনের আওয়াজ শুনে এখানে চলে এসেছিল। আমরা জানতাম না এটাই তার মৃত্যুর কারণ হবে। কথা শেষ হতেই ঘরটা আবার স্বাভাবিক হয়ে গেল। আর আশ্চর্যের বিষয়, কয়েকদিনের মধ্যেই আলী পুরোপুরি সুস্থ হয়ে উঠল। ধন্যবাদ বন্ধুরা, এটা এই পর্যন্ত ছিল। চলুন তাহলে আমরা পরের ঘটনায় চলে যাই সরাসরি। হ্যালো বন্ধুরা, আরও একটা ঘটনা শুরু করতে যাচ্ছি। তার আগে জানিয়ে নেই, যিনি লিখে পাঠিয়েছেন তিনি জানিয়েছেন ঘটনাটা সত্য। যাই হোক, সরাসরি ঘটনা শুরু করি। আমার নাম মনীষা। আজ আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। সালটা ছিল 2023। আমাদের গ্রামের বাড়ির পাশেই ছিল একটা বিশাল তেঁতুল গাছ। ঠিক তার পাশেই দাঁড়িয়ে ছিল একটা লম্বা তাল গাছ। গ্রামের বয়স্ক মানুষরা প্রায়ই বলতো ওই তেঁতুল গাছটা নাকি ঠিক স্বাভাবিক না। কেউ কেউ বলতো রাতের বেলা নাকি সেখানে সাদা কাপড় পরা একটা ছায়া বসে থাকে। আবার কেউ বলতো গভীর রাতে ওই গাছের নিচ থেকে কান্নার শব্দ ভেসে আসে। আমি এসব কিছুই বিশ্বাস করতাম না। গ্রামে কেউ যখন এসব গল্প বলতো আমি শুধু হেসেই উড়িয়ে দিতাম। একদিন ভোরবেলা নামাজ পড়ে আমি বাইরে বের হলাম। চারপাশে তখন হালকা আলো। ঠিক তখনই আমি দূর থেকে দেখলাম তেঁতুল গাছটার ডালে যেন কেউ বসে আছে। আমি কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, তারপর নিজেকে বুঝিয়ে নিলাম এটা হয়তো চোখের ভুল, তাই আর গুরুত্ব দিলাম না। কিন্তু আসল ঘটনাটা ঘটেছিল কয়েকদিন পর। সেদিন সন্ধ্যায় আমাদের বাড়ির উঠোনে একা বসেছিলাম। হঠাৎ দেখলাম রাস্তা দিয়ে একটা ছোট বাচ্চা, মোটামুটি 4-5 বছরের, কান্না করতে করতে হেঁটে যাচ্ছে। ওকে দেখে আমার খুব খারাপ লাগলো। আমি ডেকে বললাম, এই শোনো,
কাঁদছো কেন? কিন্তু বাচ্চাটা একবারও পিছনে ফিরে তাকালো না। আমি উঠান থেকে নেমে রাস্তায় গেলাম, তারপর ওর পিছু পিছু হাঁটতে শুরু করলাম। আমি বারবার ডাকছিলাম, কিন্তু বাচ্চাটা শুধু সামনে এগিয়ে যাচ্ছিল, যেন সে আমাকে শুনতেই পাচ্ছে না। এভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলাম আমি তেঁতুল গাছটার একদম নিচে এসে দাঁড়িয়ে গেছি। ঠিক তখনই বাচ্চাটার চোখের সামনে থেকে নিমিষেই উধাও হয়ে গেল। আমার বুকটা ধক করে উঠল। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। হঠাৎ অনুভব করলাম আমার কাঁধে কেউ যেন হাত রাখলো। আমি ধীরে ধীরে পিছনে ফিরে তাকালাম। কেউ নেই, চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার। তেঁতুল গাছটার ছায়া। আমি তখন ভয়ে কাঁপতে কাঁপতে বাচ্চাটাকে খুঁজতে লাগলাম। ঠিক সেই সময় হঠাৎ আমার দাদু সেখানে এসে পৌঁছালেন। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুই এখানে কি করিস? আমি কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বললাম। দাদু কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর আমার হাত শক্ত করে ধরে বললেন, চল বাড়ি চল। বাড়িতে নিয়ে এসে দাদু শুধু একটা কথাই বলেছিলেন, তোর ভাগ্য ভালো ছিল। ওটা কোনো বাচ্চা না, ওটা একটা ফাঁদ ছিল। আর আমি যদি ঠিক সময় তোকে নিয়ে না আসতাম, তাহলে হয়তো তোকে আর কোনোদিনই ফিরে পেতাম না। সেই দিনের পর থেকে আমি আর কোনোদিন সন্ধ্যার পর ওই তেঁতুল গাছের দিকে তাকাইনি। কিন্তু আজও মাঝে মাঝে মনে হয়, সেদিন যে বাচ্চাটা কাঁদছিল, সে কি সত্যি কোনো বাচ্চা ছিল, নাকি কেউ আমাকে ডেকেছিল কোনো এক মায়াজালে জড়িয়ে নেওয়ার জন্য, যেখান থেকে আর কখনো ফিরে আসা যায় না। চিরকালের জন্য কেউ কেউ হারিয়ে যায় এরকম অজানা রহস্যের অতল গহ্বরে। হ্যালো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এ ধরনের দারুণ দারুণ ঘটনা আপনাদের সাথেও যদি ঘটে থাকে, এ ধরনের ভয়ের ঘটনা আমাদের গ্রামের ঘটনা থাকে, অনেকের সাথে ঘটে। তো আপনাদের যাদের সাথে এ ধরনের ঘটনা ঘটে, যারা যারা আমাদের কাছে শেয়ার করতে চান, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করব এবং আপনার ঘটনাও আমরা শেয়ার করতে পারি অবশ্যই। আর কথা হচ্ছে যে আমি এই ঘটনাগুলো একটু গল্প আকৃতিতে বলার চেষ্টা করি, সো বিনোদন হিসেবে নেবেন। কেউ সিরিয়াস হয়ে অবশ্য আমি চাই না ভয় দিতে, আমি শুধু বিনোদন দেওয়ার জন্যই এইটা করি, আর কিছু না। আপনারা বিনোদন হিসেবে নেবেন, কখনো সিরিয়াস হয়ে অতিরিক্ত ভয় পাবেন না। আসলে ভয় দেখানোটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য বিনোদন দেওয়াটা। আমরা অনেকেই এই ধরনের গল্প শুনতে পছন্দ করি, শেয়ার করতে পছন্দ করি, আমার মতো অনেকেই আছেন। তো যারা যারা শেয়ার করতে চান তারা কিন্তু চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা যোগাযোগ করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে বিদায় নিলাম। দুইটা ঘটনা একসাথে শেয়ার করলাম। এই ধরনের বড় বড় ঘটনা, থ্রিলার, রহস্যময়ের যে কোনো ঘটনা আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।